আসসালামু আলাইকুম। থাম্বনেলে লিখলাম মোদির 10 দিন আর ডক্টর মোহাম্মদ ইউনূসের 1 দিন। এই বাক্যটার সঙ্গে একটা প্রবাদ বাক্যের মিল আছে, বলুন তো কি? চোরের 10 দিন আর সাধুর 1 দিন। যাই হোক, মোদি যদি বাঘ হয়, ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু সিংহ। এখানে লড়াই হচ্ছে ক্ষমতার আর সম্মানের। এটা মানতে কুণ্ঠাবোধ করব না, দ্বিধাবোধ করব না যে ভারতের শক্তি বাংলাদেশ চাইতে অনেক বেশি ক্ষমতার দিক থেকে, কিন্তু সম্মানের দিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু মোদির চাইতে অনেক বেশি, যোজন যোজন দূর বেশি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে সারা বিশ্বের সমস্ত রাষ্ট্রপ্রধানরা যে সম্মান দেখায়, যে সম্মানের চোখে দেখে, শ্রদ্ধার চোখে দেখে, আস্থার চোখে দেখে, বিশ্বাসের চোখে দেখে, সেই চোখে কিন্তু মোদিকে দেখে না। 7 মাসও তো হয় নাই, 7 মাসও হয় নাই, মোদি টের পেয়ে গেছে। দেখেন না, মোদি কিন্তু আপনার কোনো কথা বলে না। শুনলাম মোদি নাকি ইউনূস সাহেবের সঙ্গে কথা বলতে চায়, ইউনূস সাহেবের সঙ্গে বৈঠক করতে চায়। মানে ইউনূস সাহেব কিন্তু বলে নাই যে আসেন মোদি আপনার সঙ্গে বসি কথা বলি। ইউনূস সাহেব বলে নাই, মোদি চায়। কতটা অসহায় হইলে, কতটা নিরুপায় হইলে মোদি তার চাইতে ছোট্ট ক্ষমতাধর একটা দেশের প্রধানের সঙ্গে বৈঠক করতে চায়, কথা বলতে চায়। সে তার আগে তার সেনাপ্রধানের কথা একটু বলে নিই। মোদির সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদী। এই উপেন্দ্র ত্রিবেদী আমাদের বাংলাদেশে কে আছে, কে আসে, কে যায়, এগুলো নিয়ে একটু সংশয় আছে। ওদের জ্বলতেছে, উপেন্দ্র ত্রিবেদীর জ্বলতেছে রে ভাই। আরও একটা বাংলায় পপুলার বাক্য আছে, তোমার জ্বলবে আমার তাতেই চলবে। তোমার জ্বলবে আমার তাতেই চলবে, একটা মেয়ে গান গায় নাইচা নাইচা, এটার নাম আমি ভুলে গেছি। সুন্দর তার গানের লিরিকগুলা, খুব ছোট ছোট লিরিক, সুন্দর লিরিক, মনের কথা, মানুষের মনের কথা। সারা জীবন তোমরা রয়্যাল এজেন্ট বাংলাদেশে ঢুকায় রাখছো, আর এখন তোমাদের এক্সেস নাই। এক্সেস যারা পাইছো তারা বেরো হইতে পারতেছো না, বা ডিসগাইজে থাকতে হচ্ছে, আগের মতো স্বাধীনভাবে চলাফেরা করতে পারছো না। এখন তোমাদেরকে, তোমাদের চোখের সামনে দিয়ে এখন পাকিস্তানি এজেন্ট, আইএসআই ঘোরাফেরা করে, তাদেরকে কিচ্ছু বলতে পারতেছো না। জ্বলতেছে তোমাদের যে পাকিস্তানি এজেন্ট আমাদের এখানে কেন, তার উপরে আবার ওই যে চিকেন নেক, সেই চিকেন নেকের ওইখানে নাকি ঘোরাফেরা করে তারা। তার মানে কি, কি ষড়যন্ত্র? ওদিক দিয়ে কি পাকিস্তানি এজেন্টরা ওই 7 সিস্টার্সে কি কিছু পাচার করে দিবে নাকি? ওখানে কি অস্থিতিশীল পরিস্থিতি করে রাখবে নাকি, যেভাবে কাশ্মীরে করে রাখছে? কাশ্মীর একটা স্বতন্ত্র দেশ ছিল রে ভাই, স্বতন্ত্র একটা ইয়ে ছিল, জায়গা ছিল, যেটা ভারত জোর করে বাংলা ওদের দখলে নিয়ে রাখছে। কাশ্মীরের মানুষ তো না পাকিস্তানের না ভারতের, সেই কাশ্মীরকে তারা জোর করে ওইটা নিয়ে এমনভাবে দুই দেশের মধ্যে এমন একটা গণ্ডগোল করে রাখছে। যাই হোক, সেই একই সিচুয়েশন যদি আর এক প্রান্তে 7 সিস্টারের সাথে হয়, তাহলে ভারতের দুই প্রান্ত তো গরম হয়ে থাকবে সবসময়। দুই কাঁধ যদি গরম হয়ে থাকে তো তো প্রেশার উঠে যাবে, ওই প্রেশার নামাইতে তো খবর আছে। এই জন্য সেনাপ্রধান খুব মানে টেনশন। সে বলতেছে যে বাংলাদেশের সেনাপ্রধানের সাথে তার ভালো সম্পর্ক, চাইলেই তারা চা বৈঠক করতে পারে। মানে আবার তেলবাজিও করে একটু তলে তলে, যে বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে তার ভালো সম্পর্ক। সো সে চায় না যে বাংলাদেশের মানুষ
কোনো সন্ত্রাসকে প্রশ্রয় দেয়, সন্ত্রাস বলতে যাকে বুঝাইছে আর কি, সরাসরি নাম বলে না। তো যাই হোক, পাকিস্তান একটু তো লাফালাফি করবেই। বহুদিন পরে তারাও কিন্তু সুযোগ পাইছে বাংলাদেশে লাফালাফি করার। এর আগে কিন্তু পাকিস্তান ঢালাওভাবে বাংলাদেশে অতটা প্রশ্রয় কিছুই পায় নাই ইন্ডিয়ার কারণে। এখন সরাসরি ঢাকা টু করাচি ফ্লাইট চালু হতে যাচ্ছে। আবার আমাদের যে নতুন রাজনৈতিক দল ঘোষণা করেছে, তারা আবার পাকিস্তানের ইমরান খানের রাজনৈতিক দলকে অনুসরণ করছে। তাদের ইমরান খানের দলটাকে তারা গবেষণা করছে ওখান থেকে কী কী নেওয়া যেতে পারে গঠনতন্ত্রে। ভারতেরও একটা নিচ্ছে, সামঞ্জস্যতা রাখছে। তো সেনাপ্রধান তো কিছু বলতে পারতেছে না, আকার ইঙ্গিতে বলতেছে ভাই তোরা এমন কিছু করিস না যাতে আমাদের ক্ষতি হয়ে যায়, ভাই আমাদের একটা 7 সিস্টার্স আছে, এটা যেন হাতছাড়া না হয়ে যায়, এমন কিছু করিস না তোরা। বাংলাদেশ চাইলে যে কোনো সময় 7 সিস্টার্সকে ভারত থেকে বাংলাদেশ চাইলে হেল্প করতে পারে ওদের মধ্যে একটা ঝামেলা করার জন্যে। কারণ 7 সিস্টার্সে যদি কোনো ঝামেলা করতে চায় ওরা, তাহলে 7 সিস্টার্সকে এই অস্ত্র গোলা বারুদ সাপোর্ট দেওয়ার জন্য একটা রাস্তা দরকার। বাংলাদেশ আর কিছুই করবে না, শুধু সেই রাস্তাটা দিবে, বিনিময়ে অস্বীকার করবে আমি তো কিছুই জানি না। হাই হাই, এদিক দিয়ে গেছে নাকি, এটা তো আমি জানি না, এইটুক অস্বীকার করলে তো কিছু করার নাই। আমার দেশের ভিতরে কি হইতেছে তুমি তো আইসা সেটা নজরদারি করতে পারো না, সেই রাইট তোমার নাই। সো তুমিও আইসা বলতে পারতেছো না যে আমি নিজের চোখে দেখছি। তুমি দেখবা কোত্থেকে? তুমি কি আসছো আমার দেশে? আসলে তো গোপনে আসতে হবে। তাইলে বুঝেন, ইউনূস সাহেব একটা চাল চালে আর ওরা 10টা চাল চাইলে অস্থির হয়ে গেছে। ট্রাম্প পর্যন্ত চলে গেছে বাংলাদেশের নামে বিচার নিয়ে, ট্রাম্পের কাছে গেছে, সেখানেও ইয়ে পায় নাই। উল্টা দিকে ইউনূস সাহেব জাতিসংঘকে ইনভলভ করে দিছে ছাত্র আন্দোলনের ঘটনায়, তারা প্রতিবেদন দিয়ে ফেলছে অলরেডি। শেখ হাসিনা দোষী সাব্যস্ত হয়েছে, এখন একজন অপরাধীকে, আন্তর্জাতিক অপরাধীকে জায়গা দিছে মোদি, তাহলে মোদিও একজন অপরাধী। অন্যায় যে করে আর যে অন্যায়কারীকে প্রশ্রয় দেয়, দুজন কি সমান অপরাধী? তাহলে আন্তর্জাতিক আদালতে যদি শেখ হাসিনা অপরাধী হয়ে থাকে, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে মোদিও অপরাধী। এখন তো মোদি পড়ে গেছে বিপদে। ইউনূস সাহেব খালি জাতিসংঘকে ইনভলভ করছে রে ভাই, সে কিচ্ছু করে নাই। জাতিসংঘকে বলছে আপনারা বিচার করেন, আসেন, ওপেন করে দিছে। জাতিসংঘ ইনভেস্টিগেশন করে প্রতিবেদন দিয়ে দিছে, বাস খেলা সামলাও। এক ইউনূসকে সামলাইতে পারতেছে না ভারতের সেনাপতি, এক ইউনূসকে সামলাইতে পারতেছে না মোদি, এক ইউনূসকে সামলাইতে পারতেছে না শেখ হাসিনা, এক ইউনূসকে সামলাইতে পারতেছে না ট্রাম্প। কেন পারতেছে না? ওই যে ইলন মাস্ক আবার ট্রাম্পের একটা ক্ষমতাধর ব্যক্তি, সে সরাসরি কিচ্ছু বলবে না ইউনূসকে, সে আগে ট্রাম্প আগে ইলন মাস্কের সঙ্গে আলাপ করবে। আর ওইদিকে ইউনূস সাহেব ইলন মাস্ককে আহ্বান জানায় দিছে বাংলাদেশে স্টারলিংক ঢুকাবে। স্টারলিংক যদি বাংলাদেশে ঢুকে, স্টারলিংক তো একটা স্বাধীন প্রযুক্তি ইন্টারনেটের, এটা কোনো মাধ্যম দিয়ে আসবে না, কোনো টেলিফোন অপারেটরের মাধ্যম বা সরকারের কোনো অপারেটরের মাধ্যম দিয়ে আসবে না, সরাসরি স্যাটেলাইট টু কাস্টমার। এই অপারেট যদি বাংলাদেশে আসে, তাহলে ইন্টারনেটের উপরে সরকারের যে আধিপত্য, সরকারের যে কন্ট্রোল, সেটা থাকবে না। এই যে ছাত্র আন্দোলনে শেখ হাসিনা ইন্টারনেট বন্ধ করে দিয়ে আন্দোলনটার একটু প্রশমিত করেছে, আর কিচ্ছু না। ইন্টারনেট যদি বন্ধ না হয়, 5 আগস্টের ঘটনা হয়তো জুলাই শেষ হয়ে যায়। জুলাই হয়তো শেখ হাসিনাকে পালাইতে হইতে পারতো দেশ থেকে, জাস্ট বিকজ অফ সে ইন্টারনেটটা বন্ধ করে দিছে। এই কারণে এই স্টারলিংককে পাকিস্তানও ঢুকতে দেয় না, এই স্টারলিংককে ভারতও ঢুকতে দেয় না। তাহলে এই স্টারলিংক যদি বাংলাদেশে ঢুকে যায়, তাহলে ইলন মাস্কের সাথে সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা বিজনেস রিলেশন। ভাই আগে তো বিজনেস, তারপরে অন্য কিছু।
তাহলে ভারত পাকিস্তান এদেরকে টপকায়া বাংলাদেশে ঢুকবে স্টার্লিং। ইউনূস সাহেবের মাথা দেখেন, খেলা দেখেন, সে তো কথা কম বলে ভাই, খেলে দেয়। এত বকবক করার তার টাইম নাই, ঘনে ঘনে তার লাইভে আসার দরকার হয় না, তার ওই যে পাতি নেতাদের সাথে কথা বলার দরকার হয় না। শিক্ষিত লোক, দূরদর্শী সম্পূর্ণ লোক, সে একটা চাল দেয় আর 10টা দেশের রাষ্ট্রপ্রধানরা চিন্তায় পড়ে যায় যে কি করব। এখন যদি ইউনূস সরকার চীনের সঙ্গে সম্পর্ক করে, ভারতের তো পালপিটিশন বেড়ে যাবে। ওদিক দিয়ে চীন ভারতের জমি দখল করার চেষ্টা করতেছে, এই দিয়ে বাংলাদেশ যদি চীনকে সমুদ্রপথ দিয়ে জায়গা দিয়ে দেয়, তাহলে এদিক দিয়েও একটা চাপ দিবে ভারত। দুই দিক দিয়ে চাপ খেয়ে চ্যাপটা হয়ে যাবে। আরো মোদি একেবারে মানে বুঝে ফেলছে ও যে ভুল করছে, এবং সেই ভুলের মাসুল তাকে দিতে হবে। কিভাবে জানেন ভুলের মাসুল দিতে হবে? এখন ইউনূস সাহেব বলবে আমার এইটা এটা লাগবে, তুই দিবি ক। মোদি বলবে নেন স্যার, আপনি সম্মানী ব্যক্তি, আপনারা পুরা বিশ্ব সম্মান করে, আমার কি দায়, আমার কি মানে সামর্থ্য আপনাকে অসম্মান করে, আপনি যা চান নিয়ে যান। উপায় নাই। যদি না দেয় মোদি ইউনূস সাহেব যা চায়, তাহলে ইউনূস সাহেব সেকেন্ড যেই চালটা চালবে আবার, সেইটার ভার মোদি বহন করার ক্ষমতা রাখে না। ওই ভারে মোদির গদি চলে যাবে। এখনই মোদিকে যেভাবে পার্লামেন্টকে ধোলাই দেওয়া হচ্ছে, রাম ধোলাই, চুপচাপ এরকম মাথা নিচু করে অপোজিশন পার্টির মেম্বারের ধোলাই খায় মোদি পার্লামেন্টে বসে। যাই হোক, খুব শিগগিরই ভারত আর বাংলাদেশের যে টানাপোড়েন যাচ্ছে, এই টানাপোড়েনের কিছু একটা সমাধান হয়তো আসবে। আমাদের দীর্ঘদিনের যে চাহিদা ছিল ভারতের কাছে, দীর্ঘদিন ভারতের কাছ থেকে আমরা যেসব বিষয়ে বঞ্চিত হচ্ছিলাম, সেই সব বিষয়গুলো সলভ হতে পারে। এবং আরও একটা বিষয় ঘটতে পারে, সেটা হচ্ছে যে মানে অনেকগুলো খেলা আছে ইউনূস সাহেবের হাতে। ভারতের সাথে তো কোনো দেশেরই সম্পর্ক ভালো না, আর ভারতের সাথে যাদের যাদের সম্পর্ক ভালো না, তাদেরকে নিয়ে যদি বাংলাদেশ সম্পর্ক অ্যালায়েন্স করে ফেলে, তাহলে তো ইউনূস সাহেবের ট্যাশমার শেষ, একেবারে সানডে মানডে ক্লোজ হয়ে যাবে। এই ইউনূস সাহেবের বলছি, মোদির সানডে মানডে ক্লোজ হয়ে যাবে। মোদির চারপাশে শুধু শত্রু রাষ্ট্র থাকবে, মাঝখানে মোদি পড়ে থাকবে। তখন ওর আমও যাবে, ছালাও যাবে। সো মোদি, আমার মনে হয় সে বুঝতে পারছে এখন পারফেক্ট টাইম তার এখন মাথা নিচু করে ইউনূস সাহেবের সঙ্গে বৈঠক করা এবং ইউনূস সাহেবের প্রস্তাবে মুখ বন্ধ করে সই করা। লেটস সি ইউনূস সাহেব আমাদের জন্যে ভারত থেকে কী কী নিয়ে আসতে পারে। অলরেডি ভারত কিন্তু তাদের যেসব স্টেপ তারা নিছে, প্রত্যেকটা স্টেপে তারা ধরা হয়েছে। তারা ভারতে আমাদের ভিসা বন্ধ করছে, ভিসা ইয়ে করছে, ছোটো করে দিছে। ভারতের মার্কেটগুলা হাহাকার। এই যে রোজার মাস, সামনে ঈদ, এই সময় বাঙালিরা যাইতো কলকাতায় শপিং করতে, হোটেলে থাকতো, শপিং করতো। ওগুলো আইনা বাংলাদেশে কেউ কেউ নিজেরা ব্যবহার করতো, আবার বিক্রিও করতো। এখন সেই সব ব্যবসায়ীরা সব মাঠে মারা গেছে। এই যে পাকিস্তান থেকে পেঁয়াজ তারপর কি জানি আনতেছে, ভারতের কৃষকরা মাঠে মারা যাচ্ছে। বাংলাদেশের লোক ওদের হাসপাতালে যাচ্ছে না চিকিৎসা করতে, ওদের হাসপাতালে কিন্তু সানডে মানডে ক্লোজ। তো যে কটা চাল ওরা চালছে দেখেন নাই, এই যে প্রথম 3-4 মাস কিন্তু সবাই খুব লাফালাফি, ওদের মিডিয়া পর্যন্ত লাফালাফি, যে বাংলাদেশ হ্যান করেঙ্গা, বাংলাদেশ ত্যান করেঙ্গা, বাংলাদেশকে উঠাইলেঙ্গা, বাংলাদেশকে পিঠাইলেঙ্গা। এখন এখন তো সব চুপ, সবাই রিয়েলাইজ করছে যে না, বাংলাদেশ ছোটো মনে করলে হবে না। ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ সবচাইতে ইম্পর্টেন্ট জায়গায় অবস্থান করছে। এটাই হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় অস্ত্র, যেই অস্ত্রটা ইউনূস সাহেব হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, যেইটা এতদিন পর্যন্ত কোনো সরকার ব্যবহার করে নাই সঠিকভাবে। স্যালিউট টু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। চলেন দেখি কি করতে পারে ইউনূস সাহেবকে। আল্লাহ যদি তাকে নেক হায়াত দান করে, লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট ইন বাংলাদেশ।